তো বন্ধুরা একেবারে কাজে চলে এসেছি। এই যে সামনে থেকে ডান দিক নিতে হবে। আমার উপরে বোর্ডটা দেখতে পাচ্ছেন, বোর্ডে দেখাচ্ছে গঙ্গাসাগর 36 কিলোমিটার, বকখালি। চলে এসেছি লট নাম্বার 8 JT1। দাদা সঙ্গে বাইক আছে একজন। এই রে দাদা ভাই, এক টাকায় খুচরোই নেই, একদম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। দুটো দেখি। এটা হচ্ছে আমাদের বেহালার রাতের দৃশ্য। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগতম আমার চ্যানেল জনি এক্সপ্লোর ইন্ডিয়ায়। তো আরও একটা নতুন ব্লগ। এই ব্লগে কিন্তু আমি তোমাদের আবার নিয়ে যাচ্ছি। গতবার নিয়ে দেখিয়েছিলাম কলকাতা থেকে বকখালি করে যাবে, কোথায় থাকবে, কীভাবে ঘুরবে সেটা। আর আজকে ঠিক তার পাশেই আরও একটা সুন্দর জায়গা, ভারতবর্ষের শেষ সীমানা বলতে পারো, সেটা হচ্ছে গঙ্গাসাগর। যে গঙ্গাসাগরে প্রতি বছর প্রচুর পুণ্যার্থীরা স্নান করতে আসে। কলকাতা থেকে কি করে যাবে, বাইকে করে বা বাস রুট, ট্রেন রুট, কিভাবে যেতে হয়, ভেসেল আছে, কটা থেকে কটা অব্দি ভেসেল চলে, সেই সব ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের ব্লগটা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 4:50। 4:50 বেরিয়ে পড়ছি, যেহেতু যেতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা মতো লাগবে সময়, 4.5 ঘন্টা লাগতে পারে। তো টার্গেট রেখেছি 11টার মধ্যে পৌঁছে যাবো সাগরদ্বীপ। 3-4 ঘন্টা ঘুরে তারপর আবার ব্যাক করতে হবে। সো আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ি। নিচে সিম্বা রেডি হয়ে আছে, ওকে নিয়ে আজকে বেরোবো। সিম্বা মানে আমার বাইক। তো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। সকাল বাজে 5টা, এখনো অন্ধকার। আর 5টায় বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য হচ্ছে গঙ্গাসাগর। কলকাতার আশেপাশে ঘোরার ডেস্টিনেশন হিসেবে কিন্তু গঙ্গাসাগর নট ব্যাড। আর গঙ্গাসাগরে কি আছে আপনারা খুব ভালো করে জানেন, আমি নতুন করে বলার কিছু নেই। কপিল মুনির আশ্রম থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হচ্ছে গঙ্গাসাগর। তো আজকে গঙ্গাসাগরের সেই প্রাকৃতিক সৌন্দর্য প্রথমবারের জন্য উপভোগ করতে চলেছি আমি, এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে কিন্তু ঘুরবো। তো বন্ধুরা, এসে পৌঁছলাম তারাতলা ক্রসিং। এবার নেব ডিএইচ রোড। এই ডান দিক থেকে নিয়ে নিলাম ডিএইচ রোড ধরে সোজা বেহালা, জোকা, আমতলা, বাদিক উস্তি রোডটা নেব। আর ভেতর দিয়ে যাব আজকে, যেহেতু এখন পুজো নেই। এই রাস্তাটা শর্টকাট হবে, যদিও গ্রামের ভেতরে দিয়ে রাস্তা এটা। তো চলো আজকে গিয়ে দেখি। টোটাল হচ্ছে 106 কিলোমিটার রাস্তা, মানে আমার বাড়ি থেকে। আর তারাতলা থেকে হচ্ছে 100 কিলোমিটার। তো এই 100 কিলোমিটার রাস্তা যেতে কতক্ষণ লাগছে সেটা দেখাবো, এবং রাস্তার কি কন্ডিশন এখন সেটা দেখাবো। এবং ওখানে গিয়ে তোমরা যদি কোথাও ঘুরতে বেড়াতে যাও ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, কোথায় থাকবে, কি হোটেল আছে, কি খাওয়ার হোটেল আছে, সব কিছু কিন্তু তুলে ধরবো এবং সব কিছু কিন্তু দেখাবো। এটা হচ্ছে আমাদের বেহালার রাতের দৃশ্য। সকাল 5:30 আর বেহালার এই হচ্ছে অবস্থা। ভালো লাগে সকালবেলা, যানজট নেই, নাহলে তো সারাদিনই যানজট। ফাঁকায় বেরিয়ে যাব, তারপর উঠবো জোকা হয়ে ডিএইচ রোডের, একদম সোজা চলতেই থাকবো। তো পাম্প থেকে তেল ভরে নিলাম। এখন মোটামুটি 300 টাকা তেল নিলাম। আর আগে আমার অলরেডি 300 টাকার তেল ছিল, 3 লিটার তেল ছিল। সো বেশি তেল নিলাম না। আর ওডোমিটারে দেখাচ্ছে এখন 3.4 কিলোমিটার। তো এখনও 100 কিলোমিটার মতো যেতে হবে।
লেটস মুভ। সকালের আলো ফুটছে হালকা হালকা। এবার এই সকালের আলো পুরোপুরি ফোটার আগে এই যানজট ছাড়িয়ে বেরিয়ে যেতে হবে। পার করছি চৌরাস্তা। চৌরাস্তার পেট্রোল পাম্পটা থেকে নিয়ে নিলাম পেট্রোল। লেটস মুভ। কলকাতা টু গঙ্গাসাগর। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু চলে এলাম পৈলান। এটা হচ্ছে পৈলানের সেই বিখ্যাত নারায়ণ মন্দির। তো অনেকেই কিন্তু তোমরা এই মন্দিরে ঘুরতে আসো, হ্যাঁ। আর এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে। দেখো, ধর্ম যার যার, আনন্দ সবার। আমি তো ভাই এটাতে বিশ্বাস করি। সর্বধর্মে বিশ্বাস করি, সর্বধর্মকে সম্মান করি। আর সব জায়গাতেই যাই, মানে কোনো জায়গা বাদ নেই। চাই মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, শ্মশান হোক, কবরস্থান হোক, সব জায়গাতেই যাই। ভালোবাসি, মানুষকে ভালোবাসি। এটাই আমার ধর্ম, সব থেকে বড় ধর্ম। তো তোমরা যারা এখন এখানে আসোনি, একবার এসে এই জায়গাটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। নারায়ণ মন্দির একদম পৈলান বাস স্টপ থেকে জাস্ট আমার 3-4 মিনিট এলেই কিন্তু পেয়ে যাবে এটা। তো বন্ধুরা, আবার একবার স্বাগতম। এসে পৌঁছলাম কিন্তু আমতলা বাজার। আর ঘড়িতে বাজে 6:05। তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 6:05। আমতলা বাজার। আমার এস্টিমেটেড টাইম হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে গঙ্গাসাগর পৌঁছানো। কিন্তু যেহেতু মাঝখানে তোমার বকখালি থেকে বকখালি বলছি, কাকদ্বীপ থেকে, কাকদ্বীপের আগে থেকেই রাইট টার্ন নিয়ে ভেসেল পার করতে হবে। তো সেই রুটগুলো কিন্তু দেখাবো, কতক্ষণ সময় লাগে, কতক্ষণ পর পর ভেসেল আছে, কিবার ভেসেল পাওয়া যাবে, কিবার ভেসেল কটা থেকে বন্ধ থাকে, সেই অবস্ট্রাকশনগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো স্টে টিউন। আজকের কিন্তু এপিসোডটা টোটালি ইনফরমেটিভ হবে এবং ইনফরমেশনই দেবো তোমাদেরকে। কোনো ধরনের ব্লগ, সাইট সিন দেখাবো না। জাস্ট দেখাবো কী করে তোমরা পৌঁছবে, কী করে তোমরা কোথায় থাকবে, খাবে, সেগুলোই। সো স্টে টিউন, সঙ্গে থাকো। সামনে আবার বোর্ড দেয়া আছে, গঙ্গাসাগর সোজা। আমতলা বাজার ক্রস করছি। ভিডিওটা একটু শেকি হতে পারে, যেহেতু আমার গোপ্রো ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমি মোবাইল দিয়ে এই ভিডিওটা শ্যুট করছি। সকালবেলার আমতলা বাজার। সামনে থেকে দুটো রাস্তা গেছে, একটা ডান দিকে গেলে ডায়মন্ড হারবার আর বাদিক গেলে উস্তি। তো আজকে এখন এই মুহূর্তে আমি উস্তির রাস্তাটা নেব। তো এটাকে বলে শিরাকোল মোড়। শিরাকোল মোড় থেকে বাদিক উস্তির রাস্তাটা ধরবো আমি। তো প্রায় ডিস্টেন্স প্রায় একই পড়ে। তো আজকে ভেতরের রাস্তাটা দিয়ে যাব। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এদিকে কিন্তু ঠান্ডা ভালোই আছে, ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। মানে কলকাতা থাকি তো বুঝতে পারিনি, এদিকে কিন্তু খুব ঠান্ডা। বাইক চালালে তো আরও ঠান্ডাটা ডবল হয়ে যাচ্ছে। এটা ডান দিক দিয়ে চলে যাচ্ছে সোজা ডায়মন্ড, আর এটা হচ্ছে বাদিক দিয়ে উস্তি। তো আজকে এই রাস্তাটা দিয়ে যাব, উস্তির রাস্তাটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, চলে এসছি। এটা হচ্ছে উস্তি বাজার। এটা উস্তি বাজার থেকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে আমাদের যেতে হবে কাকদ্বীপের দিকে। সো সোজা যাবেন না, সোজা গেলে আবার অন্যদিকে চলে যাবেন। রাইট সাইড যেতে হবে, ডান দিকে।
এটা হচ্ছে উস্তি বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আমার বাদিকে আর আমরা এই সামনে থেকে নিয়ে নেব রাইট টার্ন, ডান দিক। ডান দিক নিয়ে কিছুটা গিয়ে আবার আমরা লেফট নেব, বাদিক। এই সামনে সব বোর্ড দেওয়া আছে, কাকদ্বীপ লেফট সাইড, বাদিকে দেখাচ্ছে সব। তো আমরা সোজা যাবো না, সোজা গেলে আবার কিন্তু আমরা ডায়মন্ড হারবারের দিকে চলে যাব, দস্তিপুর। আর আমরা যাব এদিক দিয়ে বাদিক, বাদিক দিয়ে গেলে আমরা পৌঁছে যাব কিন্তু সোজাসুজি কাকদ্বীপ। এই রাস্তার প্লাস পয়েন্ট হচ্ছে এই রাস্তাটা কিন্তু চুপচাপ, শান্ত, নিরিবিলি। সকালবেলা কিন্তু কোনো ঝঞ্ঝাট নেই, আরামসে মানে 1 ঘন্টার রাস্তা 8 ঘন্টায় কিন্তু কভার করা যাবে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর যেহেতু ডিএইচ রোডটা খুব ব্যস্ততম রোড, প্রচুর গাড়ির চাপ, আর ডায়মন্ড হারবার শহর পার করাটা অনেক চাপের হয়ে যায় সকালবেলা, যেহেতু প্রচুর বাজার ঘাট, বাস, ট্যাক্সি, গাড়ি ঘোড়া প্রচুর থাকে, তো সময়টা অনেক বেশি লাগে। তো এই রাস্তাটা এই জন্য চুজ করলাম সকালবেলা, গ্রামের ভেতরের রাস্তা তো, ফাঁকা। দেখতে পাচ্ছ তোমরা কেমন ফাঁকা রাস্তা, আর বাইক চালাতে খুব ভালো লাগছে সকাল সকাল, আর্লি মর্নিং, অনেক দিন পর। আর সামনে বোর্ড দেওয়া আছে কাকদ্বীপ, এখান থেকে দেখাচ্ছে 44 কিলোমিটার, 44 কিলোমিটার কাকদ্বীপ। তো বন্ধুরা, উস্তি থেকে আসার পর, এই উস্তি থেকে এলাম, আসার পর এখানে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে একটু টিফিন সেরে নিলাম। টিফিন বলতে কেক, কলা, চা, এগুলো খেয়ে এবার বাইক স্টার্ট করছি আবার। গন্তব্য গঙ্গাসাগর। এখান থেকে 66 কিলোমিটার দেখাচ্ছে, তো সময় লাগবে 1 ঘন্টা 46 মিনিট, ওই 2 ঘন্টার মতো। তো এটা 2.5 ঘন্টা ধরে চলতে হবে, যেহেতু মাঝখানে ভেসেল পারাপারের ব্যাপার আছে, 8 ঘন্টা পর পর ভেসেল চলে। তো লেটস সি, চলো আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, দেখব, আর ভেসেলে কতটা সময় লাগছে না লাগছে সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরবো। তো ফাইনালি এবার কিন্তু এসে পৌঁছলাম হটুগঞ্জ মোড়। এটা হচ্ছে হটুগঞ্জ মোড়। ডায়মন্ড হারবার থেকে যদি আমরা আসি তাহলে কিন্তু এই জায়গাটা কানেক্ট করবে। আমি যেহেতু উস্তি থেকে এলাম, উস্তি থেকে এসে এই জায়গাটা কানেক্ট করছে। এখানে বোর্ড দেওয়া আছে কাকদ্বীপ বাদিকে, ডায়মন্ড হারবার ডান দিকে, আর উস্তি আমার পেছন দিকে, মানে যেটা দিয়ে আমি এলাম। সো এটা হচ্ছে কানেক্টর। উস্তি থেকে এসে কিন্তু এই জায়গাটাতে মিট করবে, বাদিক যাবে কাকদ্বীপের দিকে। কাকদ্বীপ শহরে ওঠার 1 কিলোমিটার 2-3 কিলোমিটার আগেই ডান হাতে লট বলে একটা জায়গা আছে, ওই দিকে যেতে হবে, মানে জেঠি ঘাটের দিকে। ওখান থেকে ভেসেল পার করে গঙ্গাসাগর। তো চলো, ঘড়িতে বাজে এখন 7টা বেজে 16 মিনিট। যেহেতু 10-15 মিনিট আমি টিফিন করছিলাম, তো ঘন্টা 2-1-এর মধ্যে পৌঁছে গেলাম হটুগঞ্জ। আর এখান থেকে ডায়মন্ড হারবার হচ্ছে প্রায় 18 কিলোমিটার। আর উস্তি থেকেও এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, কিন্তু সময় লাগলো অনেক কম। ডায়মন্ড হারবার দিয়ে এলে সময়টা একটু বেশি লাগতো। এখন অবধি বাইক চলেছে 42 কিলোমিটার, কলকাতা থেকে 42 কিলোমিটার এসছি এখন অবধি। তো বন্ধুরা, একেবারে কাছে চলে এসেছি। এই যে সামনে থেকে ডান দিক নিতে হবে। আমার উপরে বোর্ডটা দেখতে পাচ্ছেন, বোর্ডে দেখাচ্ছে গঙ্গাসাগর 36 কিলোমিটার, বকখালি গেলে 43 কিলোমিটার, আর কাকদ্বীপ হচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার।
মানে কাকদ্বীপ ঢোকার 3.5 কিলোমিটার আগেই কিন্তু রাইট সাইডে ডান দিক নিয়ে নিতে হবে গঙ্গাসাগরের দিকে। তো এখানে আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে দাঁড়ালাম, একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা প্রায় চলে এসেছি, আর 36 কিলোমিটার বাকি আছে। তো এখান থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। সকাল বাজে 8:30, 8:30টার মধ্যে পৌঁছে গেছি প্রায় কাকদ্বীপের কাছাকাছি। কাকদ্বীপ এখান থেকে হচ্ছে 3.5 কিলোমিটার। আর আমরা নেব ডান দিক নিয়ে চলে যাব গঙ্গাসাগর, 36 কিলোমিটার। 1 ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, যেহেতু ভেসেল আছে, তো ভেসেল পার করতে হবে, তো আধ ঘন্টার সময় আরও এক্সট্রা ধরে নিন। সো লেটস মুভ। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য দাঁড়ালাম, আবার দেখা হচ্ছে। সামনের সিগন্যাল থেকে রাইট টার্ন নিয়ে নেব ডান দিক নিলেই গঙ্গাসাগর। যেহেতু সিঙ্গেল রোড, প্রচণ্ড ভিড় থাকে, অরুণ কে গেলে বলবি। তো বন্ধুরা এসে উপস্থিত হলাম একদম পুরো গঙ্গাসাগরের ঘাটে, জেটি ঘাট। এটা হচ্ছে জেটি ঘাট গঙ্গাসাগর। আর সোজাসুজি আসার পর এই ডান দিক দিয়ে এই যে বিল্ডিংটা আছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এর পাশ দিয়ে যেতে হবে, গেলে পারেই চলে আসবে সেই জেটি ঘাট। তো ওখান থেকেই আমরা ভেসেল পার করে যাব সাগর। তো চলুন ভেসেলের দিকে যাওয়া যাক। চলে এসেছি লট নাম্বার 8 জেটি 1। পিছনে টিকিটটা কেটে নিয়ে তারপর ফেরিতে উঠবো, ভেসেলে উঠবো। দাদা সঙ্গে বাইক আছে একজন, এই রে দাদা ভাই 1 টাকায় খুচরোই নেই, একদম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। দুটো দেখি। তো একজন লোক সমেত টোটাল নিল বাইকের জন্য 81 টাকা বললো। 1 টাকা খুচরো ছিল না, তাই 80 টাকায় হয়ে গেল। বাইক সমেত গেলে 80 টাকা। दाना ले लो हरे राम हरे राम
বন্ধুরা, ওয়েলকাম টু গঙ্গাসাগর। চলে এসেছি গঙ্গাসাগরে, আর এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার বাস চলে যায়, আর সামনে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর আইল্যান্ড। গঙ্গাসাগর জেটিঘাটে নামার পর এই রাস্তাটা দিয়ে প্রায় 30-32 কিলোমিটার যেতে হবে। তারপর কিন্তু সেই গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। সো এখন ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে গঙ্গাসাগর আইল্যান্ড। গঙ্গাসাগর আইল্যান্ডে এখন চলে এসেছি। এখানে বাস টাস সবই চলে, কমিউনিকেশনের কোনো প্রবলেম নেই। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে গঙ্গাসাগর। এখান থেকে 28 কিলোমিটার, জেটিঘাট থেকে দেখালো 32 কিলোমিটার, মানে 4 কিলোমিটার চলে এসেছি। ফোন নাম্বার এবং নাম শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তোমরা চাইলে এখানে ফোন করে কথা বলতে পারো, কথা বলে কীরকম কী রুম আছে না আছে সেগুলো তোমরা জেনে নিতে পারো। আমি আরও বড় করে দিলাম। এটা গঙ্গাসাগর একদম মেন স্পট থেকে 3 কিলোমিটার আগে। অটো টোটো সব কিছুই পাওয়া যায় এখান থেকে গঙ্গাসাগর অবধি যাওয়ার জন্য। বলতে বলতে কিন্তু চলে এলাম গঙ্গাসাগরের একেবারেই কাছে। এটা হচ্ছে গঙ্গাসাগর গেট, আর তার পাশে হচ্ছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সব এখানে আছে। এখান থেকে সব কিছুই পাওয়া যায় একদম পুরো গঙ্গাসাগর জেটিঘাট অবধি। এখানে আশেপাশে আরও কয়েকটা গেস্ট হাউস দেখতে পেলাম। এখানে যেমন সামনে দেওয়া আছে সোনালী গেস্ট হাউস, এটা বড় করে দিলাম, নাম্বার আছে, তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। তার অপোজিটে একটা আছে গঙ্গাসাগর দাস গেস্ট হাউস, ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে প্রপার্টি। দাস গেস্ট হাউস। আর এখান থেকে কিছুটা 500 মিটার গেলেই কিন্তু গঙ্গাসাগর। তো ওখানে এখন যাচ্ছি তোমাদেরকে নিয়ে। একদম আমার জাস্ট 100 মিটার পরে হচ্ছে গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর ওঠার আগে একদম সরাসরি রাস্তাটা চলে এসছে। ডান দিকে গেলে এই রাস্তায় ডান দিকে কপিল মুনির যে মন্দির আশ্রম, যেটা সেই আশ্রম পাবে। আর সরাসরি চলে এলে কিন্তু একদম পুরো সমুদ্র। তো এখন আমরা যাবো এদিক দিয়ে। শাখা পলার প্রচুর কালেকশন আছে, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। তো চলো দেরি না করে একদম পুরো সমুদ্র দর্শন করে আসি। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর। এই আমার পেছনে গঙ্গাসাগর, গঙ্গা ওখান থেকে এসছে, ওখান থেকে কিন্তু এসে কিন্তু সাগরের সঙ্গে মিলিত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের গঙ্গা নদীর সংযমস্থল, যেটা সমুদ্রের সঙ্গে এসে মিশেছে। আমি কলকাতা থাকা সত্ত্বেও এই প্রথমবার গঙ্গাসাগরে এলাম। ভালো লাগছে সমুদ্রের পাশে এসে। কিছুদিন আগে বকখালি এসেছিলাম, তো এবার আবার এসেছি গঙ্গাসাগরে। তো জাস্ট আমি রুটগুলো তোমাদের বললাম, কখন আসবে না আসবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ভেসেল যখন তোমরা আসবে তখন কিন্তু ওপার থেকে যে ভেসেল আসে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, সকাল থেকে 11টা 11:30 অবধি লাস্ট। তারপর কিন্তু 4-5 ঘন্টা আর কোনো ভেসেল থাকবে না, যেমন আজকে আমার সাথে হয়েছে। এখন আমি ফেরার জন্য কথা বলছিলাম, তো একজন আমাকে বললো, দাদা এখন তো কোনো ভেসেল নেই। সেই 5টা 45 মিনিটে ভেসেল, তারপর আধ ঘন্টা পর ভেসেল চলবে। তো এই যে 4-5 ঘন্টা আমি ফেসে গেলাম। এবার আমি একটুখানি ঘুরে নিজে একটু অনুভূতি নেব এই জায়গাটার। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার উদ্দেশ্য ছিল
জাস্ট তোমাদেরকে আসার ডাইরেকশনটা দেওয়া এবং এখন বর্তমানে কি কি ইনফরমেশান তোমাদের দরকার সেগুলো তুলে ধরার। তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো, আমি যদি জেনে থাকি সেগুলো অবশ্যই তোমাদেরও জানাবো। স্টে টিউন, সবাই খুব ভালো থাকো। আর বর্তমানে গঙ্গাসাগরের কী মুহূর্ত সেগুলো এনজয় করো। তো এই হচ্ছে গঙ্গাসাগরের বর্তমান অবস্থা। এভাবে বাঁধ দেওয়া হয়েছে যেহেতু জলোচ্ছ্বাস আসে, জলোচ্ছ্বাস আসার ফলে এই যে রাস্তাঘাট এভাবে ভেঙে যাচ্ছে, তাই ওইটাকে আটকানোর জন্য ওইভাবে কাঠ দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে জলোচ্ছ্বাসটা না আসে, আর এটাকে সুন্দরভাবে সাজানো যায় বা বালিটাকে গচ্ছিত রাখা যায়। ডেভেলপমেন্ট চলছে, ডেভেলপমেন্ট আশা করছি 6 মাস 1 বছরের মধ্যে এই জায়গা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণভাবে, আবার আগের রূপে ফিরে আসবে, যেহেতু ন্যাচারাল ক্যালামিটি একের পর এক বিপর্যয় লেগেই আছে। হোপ ফর দ্য বেস্ট। আর আমার এদিকটায় হচ্ছে কপিল মুনির আশ্রম। তো এখন যদি সময় পাই একবার তোমাদের সেটাও ঘুরিয়ে নিয়ে যাব। তোমরা বহুবার এসছো বা দেখেছো, বহু ব্লগে দেখেছো। এখন বর্তমান পরিস্থিতির আমি তুলে ধরছি শুধুমাত্র।